আজ দিনটা সকাল থেকেই বেশ মেঘলা ছিল। এখন বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সত্যি বলতে বর্ষাকালটা আমার বেশ ভালো লাগলেও ব্যোমকেশ খুব একটা পছন্দ করে না। আসলে সে মনে করে প্যাচপ্যাচে বর্ষার জল এবং কাদা তার মতো সত্যান্বেষী মানুষের কাজের ব্যাঘাত ঘটায়, চিন্তাশক্তি দুর্বল করে। ব্যোমকেশের যুক্তি হল, কাদামাখা রাস্তায় অপরাধীর পায়ের ছাপ যেমন স্পষ্ট হয়, তেমনি বৃষ্টির ধারায় অনেক সূক্ষ্ম প্রমাণ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অর্থাৎ প্রকৃতি নিজেই যেন পরোক্ষভাবে অপরাধীকে আড়াল করতে সাহায্য করে। কত রকম যুক্তি আছে তার শেষ নেই। এই মাঘ মাসের শেষে এই অকাল বৃষ্টি শীতের কামড়কে যেন আর একটু ধারালো করে তুলেছে। এখন সালটা 1942। যুদ্ধের কালো মেঘ কলকাতার আকাশে থমথম করছে। আকাশপথে জাপানি বোমারু বিমানের হানার ভয়ে পুরো শহর এখন সন্ধ্যার পরে ব্ল্যাকআউটের অন্ধকারে ডুবে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের কাঁচগুলো নীল রঙের পুরু কাগজে মোড়া, সেইগুলো এখন চিরনিদ্রায় আছে। কে জানে এই পরিস্থিতি কবে খুঁজবে এবং শহর আবার নিজের সত্তায় ফিরবে। সন্ধ্যার পর থেকে এখন পুরো শহরের মানুষের বাইরে বেরোনো করা নিষেধ। তিলোত্তমা শহরটি এখন এক ছদ্মবেশী শ্মশানে পরিণত হয়েছে, যেখানে আলো নেই, আছে শুধু অস্ফুট কণ্ঠস্বর এবং বিষাদের সুর। গলির মোড়ে মোড়ে জটলা নেই, ট্রামের ঘটাং ঘটাং শব্দ নেই। শহরটা যেন এক দীর্ঘশ্বাস চেপে বসে আছে। হ্যারিসন রোডের আমাদের সেই 3 তলার ঘরটি এখন অন্ধকারে ঢাকা। ঘরের কোণে একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে, যার শিখাটা ব্যোমকেশের নির্দেশ মতো কমিয়ে রাখা হয়েছে। ব্যোমকেশ জানলার ভারী পর্দার ফাঁক দিয়ে বাইরের নির্জন রাস্তার দিকে তাকিয়ে আছে। রাস্তার ওপর দিয়ে মাঝে মাঝে একটা ব্রিটিশ মিলিটারি ট্রাক ধীর গতিতে টহল দিয়ে চলে যাচ্ছে। তার হেডলাইট দুটো কালো কাপড়ে ঢাকা থাকার ফলে কেবল সরু এক ফালি আলোর রেখা ভেজা পিচের ওপর সাপের মতো দেখাচ্ছে। ব্যোমকেশ তার আরামকেদারায় ফিরে এসে বসল। স্টোভের ওপর চায়ের জল ফুটছে। তার শোঁ শোঁ শব্দটা এই নিস্তব্ধতায় কেমন যেন অদ্ভুত আর ছন্দহীন শোনালো। ব্যোমকেশ তার প্রিয় সিগারেটের একটা ধরালো। তারপর খানিকটা টেনে এক মুখ ধোঁয়া ছেড়ে সে হালকা হাসি হেসে বলল, শহরটা কেমন অচেনা হয়ে গেছে দেখেছ অজিত? কলকাতা যেন আজ এক অতিকায় দানব, যে নিঃশ্বাস বন্ধ করে অন্ধকার কোণে ওঁত পেতে আছে। মানুষ এখন শুধু আকাশ থেকে পড়া বোমার ভয়ে মরছে না, সন্দেহের বিষে আর একে অপরের অবিশ্বাসে প্রতিদিন মরছে। এই অন্ধকার মানুষের মনের ভেতরের অন্ধকারকে যেন টেনে বের করে আনছে। যখন আলো কমে যায়, তখন মানুষের আদিম প্রবৃত্তিগুলো মাথা ছাড়া দিয়ে ওঠে। বিবেক তখন ওই ব্ল্যাকআউটের কাগজের মতোই ঢাকা পড়ে থাকে। এখন একটাই জিনিস মানুষের মনে আশার আলো জ্বালাতে পারে, তা হলো স্বাধীনতা। তা ঠিক। এই যে ব্ল্যাকআউট, এতে অপরাধীদের যেমন সুবিধে হয়েছে, তেমনি রাজনৈতিক মারপ্যাঁচও বেড়েছে। শুনলাম বড় বাজারের ওদিকে কাল রাতে নাকি একটা ব্রিটিশ অফিসারকে কেউ ছুরি মেরেছে। চারিদিকে একটা চাপা অস্থিরতা। আর দেশ স্বাধীন না হলে এই দৈন্যদশা খুঁজবে না গো ভায়া। তবে আমরা মুখ্য সূক্ষ্ম লোক এইসব জিনিস আলোচনাই করতে পারি, এর থেকে বেশি ক্ষমতা আমাদের নেই। ছুরিটা রাজনৈতিক কারণে মেরেছে নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ, সেটাই তো দেখার বিষয়। সত্য এখন এই কুয়াশার চেয়েও ঝাপসা হয়ে আছে। অন্ধকার ঘর থেকে যেমন চট করে কাউকে চেনা যায় না, বর্তমানের এই কঠিন বিশৃঙ্খলার মধ্যে অপরাধীকে চেনা ঠিক ততটাই কঠিন। আসল খুনিরা এখন জাতীয়তাবাদের আড়ালে নিজেদের ব্যক্তিগত শত্রুতা মিটিয়ে নিচ্ছে কিনা কে জানে। তোমার কি মনে হয় এই গুপ্ত বিপ্লবী সংগঠনগুলো যা করছে তা ঠিক? দেখো বন্ধু, আমি একটা কথা জানি, স্বাধীনতা সুবাক্যে আসে না, তা ছিনিয়ে নিতে হয় রক্তের বিনিময়ে। প্রতিদিন আমাদের জন্য হাজারে হাজারে বিপ্লবী
মৃত্যুবরণ করছে, তাদের নাম কি আমরা জানি? আসলে এরা দেশকে নিজের মা মনে করে, আর মা কখনো পরাধীনতার গ্লানিতে ভুগলে কোনো সন্তানই চুপ করে বসে থাকতে পারে না। আমরাও বিপ্লবের অংশ, কেউ বাদ নয় বন্ধু। এ মাটি আমাদের দেশের মাটি, এটা রক্ষা করা আমাদের কর্তব্য। ইংরেজ সাহেবদের অত্যাচার ক্রমে ক্রমে আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ এখন তাদের কাছে কীট পতঙ্গের মতো। নিয়ম, আইন শৃঙ্খলা সব ভেসে গেছে। তাই এখন সত্যিই দরকার স্বাধীনতা। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কাজে লাগিয়ে যদি স্বাধীনতা আসে, তবে ব্যোমকেশ কিছু একটা বলতেই যাচ্ছিল। ঠিক সেই সময় আমাদের কাঠের সিঁড়িতে ভারী বুটের আওয়াজ শোনা গেল। ভায়া কান খাড়া করল। সাধারণ মানুষের চটি বা জুতোর আওয়াজ এমন হয় না। এই শব্দটা ভারী, দ্রুত এবং অত্যন্ত সতর্ক। শব্দটা সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে এলো। এমনিতেই যুদ্ধ পরিস্থিতিতে মানুষের কাছে খাদ্য নেই, অন্ন নেই, বাসস্থান নেই। মানুষ এখন চুরি ডাকাতি করতেও পিছপা হয় না। সুতরাং সব সময় সাবধান থাকতে হয় বাড়ির ভিতরেও। আমাদের দরজায় 3টে কড়া নাড়ার শব্দ শোনা গেল, এবং সেটা যে সতর্ক কিন্তু প্রবল উত্তেজনার ছাপ, তাতে কোনো সন্দেহই নেই। ব্যোমকেশ তার কোটের পকেট থেকে নিজের রিভলভারটা বার করে তৈরি হয়ে থাকলো। আমি উঠে গিয়ে দরজা খুলতেই যে লোকটিকে দেখলাম, তাকে দেখে মুহূর্তের জন্য চমকে উঠতেই হয়। ভদ্রলোক আমাদের দেখেই প্রশ্ন করল, ভিতরে আসতে পারি? এই পরিস্থিতিতে বাইরে থাকাটা নিরাপদ নয়, সেটা আপনারাও বুঝতে পারছেন আশা করি। অবশ্যই অবশ্যই, আপনি ভিতরে আসুন। আপনি আসলেই আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। ভদ্রলোক ভিতরে এসে নিজের পোশাকটা একবার ভালো করে দেখলেন। ভদ্রলোকের পরনে দামি সাহেবি স্যুটের ওপর একটা রেইনকোট, মাথায় কালো হ্যাট। ঝোড়ো বৃষ্টিতে ভিজে তিনি একসার হয়ে গেছেন, কিন্তু শরীরের ভিজে ভাব ছাপিয়েও তাঁর চোখে মুখে যে জিনিসটা বেশি করে ধরা পড়ছিল, তা হলো এক তীব্র আদিম আতঙ্ক। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে। ভদ্রলোক যে কোনো কারণে ভীত সন্ত্রস্ত সেটা আর বলে দিতে হয় না। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, এটাই ব্যোমকেশ বক্সির ঠিকানা তো? আপনি কি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি? আমার নাম সুকুমার মল্লিক। আমি শোভাবাজারের মল্লিক কুঠি থেকে আসছি। এক ভয়ঙ্কর বিপদ আমার এবং আমার পরিবারের পিছু নিয়েছে। মৃত্যু যে এত নিঃশব্দে আমাদের ড্রয়িং রুমে ঢুকে পড়বে, তা কল্পনাও করতে পারিনি। আসুন সুকুমার বাবু, ভেতরে বসুন। মাথাটা আগে মুছুন, নতুবা এই শীতে বড় অসুখে পড়বেন। অজিত, ওনাকে 1 কাপ গরম চা দাও তো। ব্যোমকেশ হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিল। সুকুমারবাবু সোফায় বসলেন ঠিকই, কিন্তু তার শরীরটা থরথর করে কাঁপছিল। কাপটা হাতে ধরতেই চায়ের উপরিভাগ তার হাতের কম্পনে টালমাটাল হয়ে উঠল। তিনি ঢোক গিলে নিজেকে সামলে বলা শুরু করলেন, ব্যোমকেশ বাবু, আমার বাবা বিমলেন্দু মল্লিক আজ সকালে খুন হয়েছেন আমাদের নিজেদের বাড়িতে। অথচ ওনার ঘরের চারপাশ নিচ্ছিদ্র এবং আটকানো, একদম ঘেরা ঘোপের বন্ধ ঘরের ভেতর কি করে মৃত্যু হানা দিল আমরা কেউ বুঝতে পারছি না। ব্যোমকেশের চোখের মণি দুটো ল্যাম্পের আলোয় তলোয়ারের ফলার মতো চিকচিক করে উঠল। খুন বিমলেন্দু মল্লিক, যিনি ব্রিটিশ কাউন্সিলের সাথে নিবিড়ভাবে যুক্ত, যার বাড়িতে পুলিশের কড়া নিরাপত্তা থাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ঠিক তাই। আজ সকালে আমরা যখন বাবার পাঠাগারের দরজা ভাঙলাম, দেখলাম বাবা ওর কাঠের চেয়ারে পাথরের মতন বসে আছে। শরীরে কোনো ক্ষত নেই কোনো ধস্তাধস্তির চিহ্ন। কিভাবে যে প্রাণ পাখি বেরিয়ে গেল তার হদিশ কেউ জানে না। ব্যোমকেশ হয়তো পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাতেই যাচ্ছিল, কিন্তু কথাটা শোনা মাত্রই সে চমকে উঠল। তার মুখ এখন সম্পূর্ণ পাল্টে গেছে। তার বদলে বিরাজ করছে এক অদ্ভুত গাম্ভীরতা। সে হালকা চিন্তা করে বলল, জাপানি সিগারেট আর বন্দে মাতারাম এক জায়গায়, এটা বড়ই অদ্ভুত।
আর বন্দে মাতরম হলো গিয়ে বিপ্লবীদের রণধ্বনি। এক অদ্ভুত রহস্যের গন্ধ পাচ্ছি আমি। আপনাদের বাড়িতে তো ব্রিটিশ পুলিশের কড়া নজরদারি থাকার কথা, কারণ আপনার বাবা ব্রিটিশদের অনেক গোপন তথ্য সরবরাহ করেন। সেটাই তো রহস্য ব্যোমকেশ বাবু। বাড়ির ভেতরে সারাক্ষণ পুলিশের লোক পাহারা দেয়, তবে অনিমেষ মানে আমার বড় দাদা বিপ্লবী দলের সাথে যুক্ত বলে পুলিশের খাতায় আগে থেকেই তার নাম কালো তালিকাভুক্ত। কিন্তু দাদা কাল সারা রাত বাড়িতে ছিল না, সে নিরুদ্দেশ। ইন্সপেক্টর ওয়াটসন এখন আমাদের বাড়ি ঘিরে রেখেছে। তিনি সরাসরি বলছেন এটা বিপ্লবীদের কাজ, আর ভোরের আগে যদি খুন অর্থাৎ যে খুন করেছে খুনি তাকে না পাওয়া যায়, তবে দাদা আর আমাকে ওরা রাজদ্রোহের অপরাধে গ্রেফতার করবে। আমাদের পারিবারিক সম্মান আজ ধুলোয় লোটাচ্ছে। আপনি এবার ব্যাপারটা দেখুন। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। সে তার শার্টের উপর একটা গরম জামা টেনে নিল। তারপর আলনা থেকে তার সেই খাকি রঙের ওভারকোটটা গায়ে চড়াতে চড়াতে আমার দিকে তাকিয়ে বলল, অজিত চলো। অন্ধকারের বুক চিঁড়ে রহস্যের জাল কিভাবে বোনা হয়েছে সেটা দেখার এখনই উপযুক্ত সময়। সুকুমার বাবু চলুন এখন। তাড়াতাড়ি গেলে হয়তো আমরা আপনার বাবার মৃতদেহটিও দেখতে পাবো। পুলিশের হাতে পড়ে সব জিনিস ঘাটাঘাটি হওয়ার আগে ঘটনাস্থলের স্বাভাবিক অবস্থা দেখা অত্যন্ত জরুরি। ব্যোমকেশের কথা মতো আমিও তৈরি হয়ে নিলাম সুকুমার বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। বাইরে তখন আবার মেঘের গর্জন শুরু হয়েছে। শহরের কোথাও থেকে একটা সাইরেনের সুর ভেসে এলো আমাদের কানে। এটা ব্ল্যাকআউটের সংকেত। হ্যারিসন রোডের বড় রাস্তার মোড়ে তখন একটি কালো কুচকুচে ট্যাক্সি আমাদের জন্য অপেক্ষা করছিল। বুঝলাম ভদ্রলোক এটা চড়েই এখানে এসেছেন। আমরাও অপেক্ষা না করে চড়ে বসলাম সেটায়, এবং সঙ্গে সঙ্গে সেটা স্টার্ট দিয়ে দিল। কলকাতা শহরে এমনিতেই যুদ্ধ পরিস্থিতি, তার উপর রাস্তায় এখন সেইভাবে লোক নেই বললেই চলে। পুরো রাস্তায় খালি কয়েকটা কুকুরকে এলোমেলোভাবে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এহেন পরিস্থিতিতে মানুষের যখন খাবার জুটছে না, একজন গৃহস্থ মানুষ দুমুঠো অন্ন পাচ্ছে না, তখন আর এই অবলা জীবগুলোর কি দশা সেটাই ভাবছি। সত্যি কথা বলতে যুদ্ধ জিনিসটাই এমন, তাতে কারো লোকসান বই লাভ হয় না। সে যাই হোক, শুনশান ফাঁকা রাস্তা, তার উপর কোনো রকম গাড়ি ঘোড়া না চলার দরুন আমাদের গাড়ি প্রায় মিনিট 15 মধ্যেই আমাদের পৌঁছে দিল শোভাবাজারে। আমাদের ট্যাক্সিটি যখন শোভাবাজারের সেই সংকীর্ণ গলির মোড়ে এসে থামল, তখন বৃষ্টি কিছুটা ধরে এসেছে, কিন্তু বাতাসের কনকনে ঠান্ডা হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। কুয়াশার ব্ল্যাকআউটের অন্ধকারে মল্লিক কুঠিকে মনে হচ্ছিল এক বিশালাকার অন্ধকার দুর্গ। বাড়ির সিংহ দরজায় দুজন ব্রিটিশ কনস্টেবল লণ্ঠন হাতে পাহারা দিচ্ছে। সুকুমার বাবুকে দেখে তারা রাস্তা ছেড়ে দিল। ভদ্রলোকেদের পারিবারিক যে নাম এবং যশ আছে সেটা বলে দিতে হয় না। আমরা যখন প্রবেশ করছি তখনই দেখেছি বাইরে কয়েকটা পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। ভেতরে কিছু পুলিশ অফিসার থাকলে অবাক হব না। ব্যোমকেশ বাড়িতে প্রবেশ করার মুখে সিংহ দরজায় দাঁড়িয়ে খানিকক্ষণ আশপাশটা ভালো করে দেখে নিল। তবে আমরা যখন বাড়ির ভেতরে ঢুকলাম তখন চারিদিকের নিস্তব্ধতা আমাদের অভ্যর্থনা জানালো। বড় দালানের লণ্ঠনগুলো নেভানো, কেবল কয়েকটা মোমবাতির আলোয় বিশাল সব তৈলচিত্রগুলো দেওয়ালে বিকট ছায়া ফেলছে। বাড়িটা যে বিশাল আকার তাতে কোনো সন্দেহই নেই। এই মন্দার বাজারেও এই বাড়ির জৌলুস খানিকটাও কমেনি। নিচের তলায় বসার ঘরগুলি অত্যন্ত দামি এবং শৌখিন কারুকার্য করা জিনিসে ঠাসা। অত্যন্ত যত্ন করে এই সমস্ত মূল্যবান জিনিস দিয়ে ঘরগুলি সাজানো হয়েছে। আমরা তো দেওয়ালের ঝোলানো অয়েল পেন্টিংগুলো দেখেই অবাক হয়ে গেছি। এক কথায় বলা যায় এই পরিবার বেশ সম্ভ্রান্ত। দোতলার বারান্দায় উঠতেই দেখা গেল এক দীর্ঘকায় উর্দি পরা অফিসার রাগে ফুঁসছেন, আর তিনি যে ইন্সপেক্টর ওয়াটসন সেটা বলে দিতে হয় না। ব্যোমকেশকে দেখে ভদ্রলোক কর্কশ্বরে বলে উঠলেন, মিস্টার বক্সি, সুকুমার আপনাকে ডেকে এনেছে। ওর থেকে এটা এক্সপেক্ট করিনি। এই সমস্ত খুনের কেসে কি আর আপনার মতো
ডিটেকটিভ মানে শখে ডিটেকটিভ চলে নাকি? আপনি বরং বাড়ি ফিরে যান মিস্টার বক্সি। এখানে আপনার কিছু সুবিধা হবে বলে আমি মনে করি না। পুলিশকেই বরং সবটা দেখতে দিন। ভদ্রলোক ইংরেজ হলে কি হবে? ওনার কথার টান মোটেও ইংরেজদের মতো নয়। বুঝলাম ভদ্রলোক এই দেশে থেকে থেকেই এবং এখানের কাজ করে ভালো বাংলা বলতে শিখে গেছেন। ব্যোমকেশ ওনার কথা শুনে খানিকটা হেসে বলল, ইন্সপেক্টর ওয়াটসন, আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। আর এখানে থেকে আমার কি কাজ আছে বা না আছে সেটা আমায় এবং আমার মক্কেলকে দেখতে দিন। আর সুকুমারবাবু আমার মক্কেল হন। ওনাকে বা ওনার পরিবারকে যদি আপনারা বিনা দোষে ফাঁসাতে চান, তখন তো ওনাদেরও ক্ষমতা আছে নিজেদের নির্দোষ প্রমাণিত করা। আর আপনাদের ব্রিটিশ সরকার কিন্তু সেই সুযোগটাই সবাইকে দেয়। তদন্তের অধিকার আইনের মধ্যেই পড়ে, আর আমি শুধু সেই আইনটুকুই ব্যবহার করতে চাইছি। সুতরাং আপনি কিন্তু আমাকে তদন্ত করা থেকে আটকাতে পারবেন না। সেইটা অবশ্যই বুঝলাম, উই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এ তো জলের মতো পরিষ্কার একটা পলিটিক্যাল মার্ডার, যাকে বলে রাজনৈতিক হত্যাকাণ্ড। ওই টেবিলে দেখুন জাপানিজ গ্রেটার বিপ্লবী স্লোগান রাখা আছে, আর ওই দুটোই প্রমাণ করছে যে অনিমেষ মালিক তার বন্ধুদের নিয়েই এই কাজ করেই আছে। আর অনিমেষ যে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিল তা আমরা আগেই খবর পেয়েছিলাম। আর সেই সন্দেহের তালিকায় কিন্তু সুকুমার বাবু আছেন। প্রমাণ ছাড়া তো আপনি আমার মক্কেলকে এইভাবে দোষারোপ করতে পারেন না ইন্সপেক্টর। আর অনিমেষই যে এই খুনটা করেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? সবাই যা দেখছে সত্য ঠিক তার বিপরীত মেরুতেও অবস্থান করতে পারে। আপনি হয়তো জানেন না মিস্টার বক্সি, সুকুমার বাবুর পিতা ব্রিটিশ সরকারের হয়ে কাজ করতেন এবং অনেক সিক্রেট যেটা ব্রিটিশ সরকারের এই দেশ চালাতে ইউজ হতো সব ওনার কাছেই গচ্ছিত থাকতো। আর একজন বিপ্লবী ছেলে কি পিতার এই ভালো কাজ মেনে নেবে? সেই দেখুন তার বাবাকে মার্ডার করে আছে। তাই বলছি, আপনি কেন মিছামিছি সময় নষ্ট করছেন মিস্টার বক্সি? তার থেকে বরং এই ব্ল্যাক আউটের সময় বাড়িতে বসে বৃষ্টির আমেজে খিচুড়ি আর বেগুন ভাজা খান। এসব পারিবারিক নাক গলানোতে আপনার মতো মানুষের সার্জে না মিস্টার বক্সি। ব্যোমকেশ লোকটির কথায় কোনো উত্তর দিল না। সে শান্ত চোখে করিডোরটা একবার দেখে নিয়ে পাঠাগারের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মেহকিনি কাঠের তৈরি ভারী দরজাটা এখন আধ খোলা। কবজাগুলো ভেঙে ফেলা হয়েছে সকালে প্রবেশের জন্য। ভেতরটা এখনো অন্ধকার। কেবল একটা টেবিল ল্যাম্পের আলো ঘরের মাঝখানের সেই মৃত্যু দৃশ্যকে আলোকিত করে রেখেছে। আর এই লাইব্রেরি ঘরেই যে সুকুমার বাবুর পিতা দিনের বেশিরভাগ সময় কাটাতেন সেটা আমরা জানতে পেরেছি। ব্যোমকেশ এগিয়ে গেল সেই ঘরটিকে লক্ষ্য করে। ওর পেছনে পেছনে ঘরে প্রবেশ করলেন ইন্সপেক্টর ওয়াটসন। এই ইংরেজ সাহেব কিন্তু সেই রকম লম্বা নন। ওনার উচ্চতা ব্যোমকেশের থেকেও খানিকটা কম হবে। তবে ভদ্রলোকের গায়ের রং ধবধবে ফর্সা, আর উর্দি পরা অবস্থায় ওনাকে দস্তুর ইংরেজ পুলিশ হিসেবে বানিয়েছে ভালো। আর একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করলাম, ভদ্রলোকের কিন্তু চোখের মণিগুলোর রং নীল। ব্যোমকেশ নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, ইন্সপেক্টর, সত্য প্রমাণ করার আগেই আপনি সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন। চলুন ঘরের ভেতরটা একবার দেখে নি। আপনিও আপনার মতো তদন্ত করুন, আমিও না হয় আমার মতো করি। আমাদের অন্তিম কাজ তো সত্য উদ্ঘাটন করা, আর এই খুনের রহস্য ভেদ হলেই আমাদের কাজ শেষ। সুতরাং যদি আমরা একে অপরকে সাহায্য করি তবে কিন্তু সহজেই আমরা এই কেসের চূড়ান্ত রহস্য ভেদ করতে পারব। আমি কিন্তু বন্ধুত্বের হাত বাড়ালাম। আমি কিন্তু আপনাদের সরকারের বিরোধী নয়। এবার আপনি বুঝুন। ওয়াটসন সাহেবের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মিস্টার বক্সি, আপনাদের এই ইন্ডিয়ান স্টাইল
একটা অদ্ভুত হ্যাবিট আছে। আপনারা সব কিছুকে খুব জটিল করে দেখতে ভালোবাসেন, লাইক ভেরি কমপ্লেক্স। আমার কাছে কেসটা জলের মতো পরিষ্কার, তবুও আপনার যখন এতই আগ্রহ, এত এক্সাইটমেন্ট, তখন বন্ধুত্বে আমার আপত্তি নেই। তবে মনে রাখবেন, জাস্ট মাইন্ড ইট, আইন কিন্তু অনুমানের উপর চলে না মিস্টার বক্সি। ব্যোমকেশ মৃদু হাসল। সে জানতো ওয়াটসনের মতো মানুষকে যুক্তিতে হারানো কঠিন, কিন্তু তাচ্ছিল্য দিয়ে নয়। আইন অনুমানের ওপর চলে না ঠিকই সাহেব, কিন্তু সত্য অনেক সময় অনুমানের অতীত কোনো গলি পথে লুকিয়ে থাকে। কথাটা বলার সাথে সাথেই ব্যোমকেশ নিজের পকেট থেকে একটা সিগারেটের বাক্স বার করে ইন্সপেক্টরের সামনে ধরল। ইন্সপেক্টর সাহেব দেখলাম সেটা দিয়ে একটা সিগারেট নিয়ে হাসি মুখে আগুন ধরালো। ব্যোমকেশও একটা সিগারেট ধরালো। আমি জানি এখন এটা উপযুক্ত কাজ। এই ইন্সপেক্টরকে হাতে না আনতে পারলে এ আমাদের কাছে বাধা সৃষ্টি করবে, তাই এর সাথে বন্ধুত্ব করাই শ্রেয়। আমরা পাঠাগারের ভেতরে ঢুকলাম। ঘরটি সাধারণ কোনো ঘরের মতো নয়। চারিদিকের জানলাগুলো পুরো লোহার গড়া দিয়ে ঢাকা, এমনকি জানলার পাল্লাগুলো লোহার পাতের তৈরি। পুরো ঘরে পরপর সাজানো আছে লম্বা লম্বা আলমারি, আর সেই আলমারিগুলো থেকে উঁকি দিচ্ছে হাজারো হাজারো বই। আর এই সমস্ত বই যে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে তাতে কোনো সন্দেহই নেই। সমস্ত বিষয়ের বই আমাদের চোখে পড়ল। বই আমার অত্যন্ত প্রিয় জিনিস, তাই সেইগুলোকে দেখলে আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমি এগিয়ে যাব চিন্তা করছি, আর আলমারির কাছে গিয়ে একটা বই হাতে নেব। ঠিক সেই সময় পেছন থেকে একটা গলা খাকারি শব্দ শুনতে পেলাম। এ ব্যোমকেশ ছাড়া কেউ হবে না। অজিত, এখন এই ঘরে একটা খুন হয়েছে। এই ঘরের জিনিসপত্র ছোঁয়ার অনুমতি কারও নেই। ইন্সপেক্টর আছেন, ওনার আগে দেখুক। আমি বুঝলাম ব্যোমকেশ ওনাকে একটু সম্মান দেওয়ার জন্য জিনিসটা করল, তবে ওই কাজে কতটা চিড়ে ভিজল সেটা বোঝা গেল না। বিমলেন্দু মল্লিক তার অমূল্য নথিপত্র আর গুপ্তচর বৃত্তির তথ্য রক্ষার জন্য এই ঘরটিকে একটি উপযুক্ত জায়গায় পরিণত করেছিলেন, কিন্তু নিয়তির কি খেলা, ভদ্রলোককে এখানেই মৃত্যুবরণ করতে হলো। ভাবতেই আমার অবাক লাগছে। ওয়াটসন সাহেব আমার দিকে তাকিয়ে সামান্য হাসলেন, বললেন, আপনার বন্ধুটি ঠিকই বলেছেন মিস্টার অজিত। এই ঘরের জিনিসপত্র সব আমাদেরই খুঁটিয়ে দেখতে হবে। ইন্সপেক্টর, আপনাদের ডাক্তার কি বলছে? কোনটা ঠিক কোন সময় হয়েছিল বলে আপনারা মনে করেন? আর খুনের কারণ কিছু আন্দাজ করা যায়? না, সেই রকম কিছু জানা যায়নি, তবে বডিটা আমরা পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করছি। আর ডক্টর জানিয়েছেন খুনটা বেলা ঠিকই হয়েছে। সময় এবং খুনের কারণ বোঝা যাচ্ছে না। উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওটা পরীক্ষার পর বোঝা যেতে পারে। আসলে লাশের উপর কোনো বাহ্যিক আঘাত নেই, তাই হয়তো ডক্টর একটু কনফিউজড। এই লাইব্রেরি ঘরের মধ্যে অবস্থান করছে একটা বিশাল আকার শাল কাঠের টেবিল, আর এই টেবিলের ওপর বিভিন্ন রকমের জিনিসপত্রে ঠাসা দোয়াত, কালি, ফাউন্টেন পেন, বিভিন্ন রকমের নথিপত্র এবং থরে থরে সাজানো আছে বহু পুরনো ফাইল। আর অনেক কটি ড্রয়ারও আছে এই টেবিলের কোনায় কোনায়, সেটাও চোখে পড়ল আমাদের। আর সেই টেবিলের একপাশে রাখা রয়েছে একটা খয়েরি রঙের কাঠের বড় চেয়ার। এই চেয়ারেই ভদ্রলোক বসতেন, তাতে কোনো সন্দেহ নেই। সেখানে মাথা এলিয়ে ঘাড় বেঁকে মৃত্যুবরণ করেছেন বিমলেন্দু মল্লিক। তার দুহাত ঝুলে আছে চেয়ারের দুপাশে। ব্যোমকেশ কাছে গিয়ে নিচু হয়ে মৃতদেহটি খুঁটিয়ে দেখতে লাগলো। আমি লক্ষ্য করলাম বৃদ্ধের মুখে কোনো আতঙ্কের ছাপ নেই, বরং এক ধরনের বিচিত্র বিস্ময় লেগে আছে। এই ব্যাপারটা বড়ই অদ্ভুত মনে হলো আমার। অজিত, ল্যাম্পটা আরেকটু কাছে ধরো তো। আমি ল্যাম্পটা এগিয়ে ধরলাম। ব্যোমকেশ পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে বিমলেন্দু বাবুর গলার ঠিক নিচে কলারের পাশটা পরীক্ষা করতে লাগলো।
সেখানে একটা খুব সূক্ষ্ম নীল রঙের বিন্দু দেখা যাচ্ছে, যা সাধারণ চোখে ধরা পড়া অসম্ভব। ব্যোমকেশ একবার মৃতদেহের আঙুলগুলো শুকল, তারপর মেঝের দিকে নজর দিল। সেখানে সত্যিই একটা আধপোড়া জাপানি সিগারেট পড়ে আছে। তার থেকে ছাই ছড়িয়ে পড়েছে দামি কার্পেটের ওপর, আর তার পাশেই একটা লাল রঙের হাতে লেখা চিরকুট, যেখানে লেখা আছে বন্দে মাতরম। সে সিগারেটটায় হাত না দিয়েই ভালো করে দেখতে লাগলো সেটা। তারপর আমাদের পেছনে থাকা সুকুমার বাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করল, আশ্চর্য, বিমলেন্দু বাবু কি সিগারেট খেতেন সুকুমার বাবু? না ব্যোমকেশ বাবু, বাবা তামাকের গন্ধ সহ্য করতে পারতেন না। এমনকি আমাদের বাড়িতেও ধূমপান নিষিদ্ধ। কেউ আশেপাশে ওই রকম তামাক জাতীয় জিনিস খেলেই বাবার শ্বাসকষ্ট হতো। তিনি একদমই এসব বরদাস্ত করতে পারতেন না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনার দাদা কি কোনোভাবে ধূমপান করতেন? দাদার কথা আমি জানি না, কোনোদিন দেখিনি। আসলে বাবা পছন্দ করতেন না, তাই হয়তো কোনোদিন আমাদের সামনে আসতেন না। ওর ব্যাপারটা আমি ঠিক জানি না। বাবা আর দাদার মধ্যে এই আদর্শের লড়াইটা দীর্ঘদিনের, তাই দাদা যদি লুকিয়ে কিছু খেতেনও, তা অন্তত বাবার সামনে অসম্ভব। কিন্তু তাহলে তো প্রশ্ন থেকেই গেল, এই ছাই ঘরের ভেতর এলো কি করে? ঘর তো ভেতর থেকে বন্ধ ছিল। ইন্সপেক্টর ওয়াটসন, আপনারা যখন দরজা ভেঙে ভিতরে ঢুকলেন, তখন ঘরের ভেতর কি ধোঁয়ার কোনো গন্ধ ছিল? না, ছিল না। তবে জানলাগুলো যেহেতু লোহার, তাই কোনো ফাঁক দিয়ে খনি প্রবেশ অসম্ভব। আমার ধারণা মাই খনি দরজা দিয়েই ঢুকেছিল এবং বিমলেন্দু বাবু নিজেই তাকে দরজা খুলে দিয়েছিল। দরজা খুলেছিলেন, তার মানে খনি ওনার পূর্ব পরিচিত। কিন্তু ঘরে ধোঁয়ার গন্ধ নেই, অথচ আধপোড়া সিগারেটের তাজা ছাই পড়ে আছে। তার মানে খনি ঘরের ভিতর প্রবেশ করলো, তারপর এখানে এসে বিমলেন্দু বাবুর টেবিলের পাশে দাঁড়াল, তারপর ওনাকে হত্যা করে সেখানে দাঁড়িয়ে সিগারেট খেল। কিন্তু এটা কি করে সম্ভব? কোনো ঠান্ডা মাথার খুনি সর্বদা খুন করে আগে পালানোর চেষ্টা করবে, আর বিমলেন্দুর সামনে তো সিগারেট খেলে উনি বিরক্ত প্রকাশ করতেন। সুতরাং এটাও বোঝা যাচ্ছে না, ব্যাপারটা বড়ই গুরুতর। ব্যোমকেশ কিছু একটা ভাবতে ভাবতে জানলার দিকে এগিয়ে গেল। সে প্রতিটি লোহার গরাত হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো। হঠাৎ সে থেমে গেল। জানলার নিচের দিকে একটা ছোট ছিদ্র দেখা যাচ্ছে, যা সম্ভবত কোনো টেলিফোন বা ইলেকট্রিক তারের জন্য করা হয়েছিল। ব্যোমকেশ সেখানে আঙুল বুলিয়ে দেখল। এই ছিদ্রটি কতদিনের পুরনো সুকুমার বাবু? ওটা কয়েক বছর আগে টেলিফোন লাইন নেওয়ার জন্য হয়েছিল, কিন্তু পরে লাইনটা ওদিক থেকে নেওয়া হয়নি। গর্তটা ছোট, একটা আঙ্গুলও গলবে না। ব্যোমকেশ হাসল, তবে সেই হাসিতে একটা রোমহর্ষক কিছু ছিল, তা আমি বুঝতে পারলাম। সে হয়তো কিছু সূত্র পেয়েছে যা আমাদের সামনে চেপে গেল। এমন সময় সে আরও একটু এগিয়ে গিয়ে টেবিলের পাশে এসে দাঁড়াল। সেখানে টেবিলের ওপর রাখা একটা পুরনো গ্রামোফোন রেকর্ডারটা এখনও পিনের ওপরে আটকে আছে, যেন গানের মাঝপথে কেউ তা থামিয়ে দিয়েছে। আপনার বাবা কি রোজ এই গ্রামোফোনে গান শুনতেন? এবং কাল রাতে কি গ্রামোফোন বেজেছিল সুকুমার বাবু? আপনি আপনার ঘর থেকে সেই শব্দ পেয়েছিলেন? হ্যাঁ, রাত প্রায় 2টো নাগাদ আমি উপরের ঘর থেকে হালকা সুর শুনতে পেয়েছিলাম। ভেবেছিলাম বাবা হয়তো কাজ করতে করতে গান শুনছেন। ব্যোমকেশ রেকর্ডের চাকাটা হালকা ছুঁয়ে জিজ্ঞেস করল, সেই সুর কি একটানা বেজেছিল নাকি হঠাৎ করেই থেমে গিয়েছিল সুকুমার বাবু? না ব্যোমকেশ বাবু, সুরটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম বাবা ঘুমিয়ে পড়েছেন অথবা রেকর্ড শেষ হয়ে গেছে। ব্যোমকেশ রেকর্ডারটা একবার ঘুরিয়ে দেখল, তারপর মেঝের সেই বন্দে মাতারাম লেখা চিরকুটটা তুলে নিল। চিরকুটের কাগজটা খুবই সাধারণ, কিন্তু কালির রংটা অত্যন্ত গাঢ় লাল। আমরা এই লাইব্রেরি ঘরের আশপাশটা একটু ঘুরে দেখছি, ঠিক এমন সময়
হঠাৎ বারান্দায় একটা শোরগোল শোনা গেল। দুজন পুলিশ এক তরুণকে ধরে নিয়ে আসছে। তার পরনে পাঞ্জাবি আর ধুতি, কপালে চোটের দাগ। সুকুমার বাবু আতঙ্কের সাথে চিৎকার করে বললেন, দাদা! ইন্সপেক্টর ওয়াটসন অট্টহাসি করে হেসে উঠলেন। মিস্টার বক্সি, আপনার তদন্তের দরকার নেই। অনিমেষ মল্লিককে পালানোর সময় গঙ্গার ঘাট থেকে ধরা হয়েছে। ওর পকেটে জাপানিজ সিগারেট লাইটার পাওয়া গেছে। খুনি হাতে নাতে ধরা পড়েছে। হাতে নাতে ধরা পড়া আর সন্দেহভাজন হওয়া কি এক কথা সাহেব? এই লাইটার কি ওনার অপরাধের একমাত্র সাক্ষ্য? অনিমেষ মল্লিক কোনো প্রতিবাদ করল না, কেবল ঘৃণা ভরে ইন্সপেক্টর ওয়াটসনের দিকে তাকালো। ব্যোমকেশ অনিমেষের দিকে এগিয়ে গিয়ে স্থির দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো। মল্লিক কুঠির এই অন্ধকার ঘরে তখন জাপানি সিগারেটের ছাই আর দেশপ্রেমের স্লোগান মিলেমিশে এক অদ্ভুত রহস্যের জাল বুনে চলেছে। ব্যোমকেশের কপালে ভ্রুকুটির ছাপ। সে হয়তো গভীরভাবে জিনিসটা নিয়ে চিন্তা করছে। আমরা তখন হতভম্ব হয়ে সব ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এতটা কম সময়ে কিভাবে যে এত কিছু ঘটে গেল সেটা বুঝতেও সময় লেগে গেল। আমরা যখন এখন এই মল্লিক বাড়ির লাইব্রেরিতে নয়, দাঁড়িয়ে আছি একটা গোলক ধাঁধায়, যেখানে হয়তো লুকিয়ে আছে এমন কোনো সত্য যার দ্বারা কোনো নিরপরাধ মানুষকে বাঁচানো যেতে পারে। আসলে সত্য অত্যন্ত কঠিন এবং তা আবৃত হয়ে থাকে হাজারো মিথ্যার আড়ালে। আর সেই সত্য অনুসন্ধান করাই হচ্ছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির কাজ। আর আমি জানি আমার বন্ধুটি তা উদ্ধার করতে পারবে বলেই আমার বিশ্বাস। তবে এখন যেটা সামনে ঘটছে এটা আটকানো কেন জানি না অসম্ভব বলে মনে হচ্ছে আমাদের। হঠাৎ করেই ঘরে জমা হওয়া উর্দিধারী কয়েকটি পুলিশ অফিসাররা কেন জানি না উত্তেজিত হয়ে উঠল এবং তারা অনিমেষ মল্লিক অর্থাৎ সুকুমার বাবুর বড় দাদাকে জাপটে ধরে গ্রেফতার করতে চাইছে। আসলে পুলিশ যাকে সন্দেহ করে তাকে যতক্ষণ না দোষী সাব্যস্ত করে তাদের ততক্ষণ শান্তি নেই। আর ব্যাপারটা ঘটছে ইন্সপেক্টর ওয়াটসনের সামনে, আর আমরা বোকার মতো ব্যাপারটা দেখছি। কোনোরূপ প্রতিবাদ করার সাহস আমাদের নেই। আমি আগেই শুনেছিলাম এই ব্রিটিশ সরকারের এই নির্মম পুলিশ বাহিনীর কথা, কিন্তু আজ দেখেও নিলাম। অনিমেষ মল্লিক গ্রেফতার হওয়ায় ইন্সপেক্টর ওয়াটসনের থেকে বেশি আনন্দিত হয়তো কেউই হয়নি। বড় ঘরের বিপ্লবী সংগঠনের নেতা এবং বিপ্লবী একটি জোয়ান পুরুষকে দোষী সাব্যস্ত করতে পারলে যে মামলা খতম, এবার বড়লাটের কাছে পদোন্নতির সুপারিশ পাঠানো কেবল সময়ের অপেক্ষা। তবে আমি আমার বন্ধুটিকে চিনি। সে কোনো ক্রমেই মিথ্যার কাছে মাথা নত করে না। সে বিন্দুমাত্র বিচলিত হলো না। অনিমেষের সামনে গিয়ে দাঁড়ালো। অনিমেষের চোখ দুটো রক্তবর্ণ, কিন্তু তাতে অপরাধীর গ্লানি নয়, বরং এক ধরনের জ্বলন্ত আক্রোশ ফুটে বেরোচ্ছে। আমি জানি এই আগুন এখন সমস্ত ভারতীয় মানুষের বুকে জ্বলছে। তার কারণ হলো পরাধীনতার গ্লানি। তারা আর গোড়া ইংরেজ সাহেবদের গোলাম হয়ে থাকতে চায় না, তারা চায় স্বাধীনতা। ব্যোমকেশ শান্ত স্বরে অনিমেষ বাবুর দিকে এগিয়ে গেলেন। তারপর ওনার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, অনিমেষ বাবু, গঙ্গার ঘাটে এই দুর্যোগের রাতে আপনি কি করছিলেন একটু বলবেন? আপনার পিতার যেখানে মৃত্যু ঘটেছে সেখানে আপনার থাকাটা সব থেকে বড় কাজ বলে আমি তো মনে করি। আর আপনিই তো বড় ছেলে, তাই আপনার দায়িত্ব যে সব থেকে বেশি। আমি যাই করতে চাই সেটা দেশের কাজ। আমি দেশের হিতে কাজ করছি সর্বদা। তবে সেই কাজের সাথে বাবার মৃত্যুর কোনো সম্পর্ক নেই ব্যোমকেশ বাবু। মিথ্যে কথা। তোমার জামার পকেটে জাপানি লাইটার কেন? আর যে জাপানি লাইটার ব্যবহার করে তার জন্য সিগারেট খাওয়াটা অত্যন্ত ন্যাচারাল। আপনি সত্যটা স্বীকার করুন, তাতে আপনার মঙ্গল। আর আপনার সাজা অনেক কম করার ব্যবস্থা করব আমরা। কথাটা শোনা মাত্রই অনিমেষের ভিতরকার বিপ্লবী সত্তা যেন ভিতর থেকে বেরিয়ে আসলো। সে চিৎকার করে বলল, আপনাদের বিশ্বাস করেই তো আমাদের দেশ ঠকেছে। আপনারা এই দেশে ব্যবসা করতে এসেছিলেন, এখন প্রতারণার আশ্রয় নিয়ে দেশের শাসনকর্তায় পরিণত হয়েছেন। নীল চাষিদের বড় বড় স্বপ্ন দেখিয়ে ওদের মাত্র কয়েক টাকার দাদন দিয়ে এখন তাদের সোনার ফসল ধানের জমিতে জোর জবরদস্তি করে নীল চাষ করতে বাধ্য করছেন। আপনাদের কথা না শুনলে
অকথ্য অত্যাচার করছেন সে কথা কে না জানে। আপনারা আসলে মানুষের পর্যায়ে পড়েন না। প্রতিশ্রুতির কথা আপনাদের মুখে মানায় না। আসলে আপনারা সকলেই ওই সাদা চামড়ার আড়ালে একজন প্রতারক। কথাটা বলার সময় অনিমেষের মুখটা যত না লাল ছিল, কথাটা শোনার পর রাগে ক্ষোভে ইন্সপেক্টর ওয়াটসনের মুখ তার থেকেও বেশি লাল হয়ে উঠল। আমরা আছি বলেই হয়তো তিনি নিজের রাগটা সংবরণ করলেন। ব্যোমকেশ পুরো ব্যাপারটা মুচকি হেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি জানি সে ভিতর ভিতর বেশ আনন্দ পাচ্ছে। আসলে সে জানে স্বাধীনতার মূল্য কতটা। এই যুব সমাজ একটুকুও ভয় করে না এই বন্দুক নারী গোরা সাহেবদের। এরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে দিতে জানে। এরা প্রাণের তোয়াক্কা করে না। এরই মধ্যে ভায়া লাইটারটা ওয়াটসনের থেকে নিজের হাতে দিল। তারপর সেটা এদিক ওদিক ঘুরিয়ে দেখল। সে ওটা পরীক্ষা করতে করতে মৃদু হাসল এবং শান্ত গলায় ইন্সপেক্টর ওয়াটসনের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর, আপনার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। একটা দামি লাইটার থাকা মানেই কেউ খুনি হয়ে যায় না, আর এটা আপনি প্রমাণও করতে পারবেন না। তাছাড়া খুনি যদি এতই বুদ্ধিমান হয় যে চারদিক বন্ধ ঘরে খুন করবে, তবে সে কেন জাপানি সিগারেট আর বিপ্লবী স্লোগান ফেলে রেখে যাবে বলুন তো? এগুলো কি একটু বেশি সাজানো মনে হচ্ছে না? আমি বা আপনি খুন করলে কি এই দুটি জিনিস সূত্র হিসেবে কখনো ফেলে যেতাম? একবার ভেবে দেখুন, সত্যিই কি কোনো বিপ্লবী তার নিজের রণধ্বনি চিরকুটে লিখে মৃতদেহের পাশে ফেলে যাবে যাতে তার সংগঠনের ওপর পুলিশের নজর পড়ে? এটা কি আত্মঘাতী কাজ নয়? কথাটা শোনা মাত্রই ইন্সপেক্টর ওয়াটসনের দম্ভ ভরা মুখটা কেন জানি না আস্তে আস্তে চুপসে গেল। সে নিজের দৃষ্টি খানিকটা অনিমেষ বাবুর দিকে দিয়ে রাগতভাবে তাকিয়ে রইল। কথা বলতে বলতে এবং ঘরের আশপাশটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ করেই ব্যোমকেশ এগিয়ে গেল একটা গ্রামোফোনের কাছে। এই যন্ত্রটি রেকর্ড প্লেয়ার নামে পরিচিত, যা যান্ত্রিক রেকর্ডিংয়ের এবং শব্দ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, যাকে বাংলা ভাষায় কলের গানও বলা হয়। শব্দকে বিশেষভাবে নির্মিত কঠিন মাধ্যমে ধারণ করা হয়। এই মাধ্যমটি ফোনোগ্রাফের নিজস্ব যন্ত্রের সাহায্যে ঘোরানো হয় এবং এর উপরে শব্দরেখার উপর সূচালো একটি শলাকার অগ্রভাগ ছুঁয়ে যাওয়ার সময় শব্দরেখার কম্পাঙ্ককে শনাক্ত করে শব্দ উৎপন্ন হয়। পরে শব্দবর্ধক যন্ত্রের সাহায্যে তা জোরালো হয়ে ওঠে। ব্যোমকেশ সেটার খুব কাছে গিয়ে দাঁড়ালো, যার ওপর এখন একটা কালো রেকর্ড স্থির হয়ে আছে। সে রেকর্ডটার নাম দেখল, বেটোভেনের এক বিষণ্ণ সুর। সে রেকর্ডের পিনটা আলতো করে সরালো এবং খুব সূক্ষ্মভাবে পিনের মাথাটা পরীক্ষা করতে লাগলো। হঠাৎ করেই সেটা দেখে সে খানিকটা উত্তেজিত হয়ে উঠল। তারপর আমার উদ্দেশ্যে বলল, ভায়া, ম্যাগনিফাইং গ্লাসটা ধরো তো। আমি আর দাঁড়িয়ে না থেকে এগিয়ে গেলাম তার দিকে। আমি গ্লাসটা এগিয়ে ধরলাম। ব্যোমকেশ পিনের অগ্রভাগে একটা অতি ক্ষুদ্র নীল রঙের কণা দেখতে পেল। সে সেটাকে সযত্নে নিজের পকেট থেকে রুমাল বের করে তুলে নিল। এরপর সে হঠাৎ গ্রামোফোনের নিচ দিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে কিছু খুঁজতে লাগলো। ব্যোমকেশ বাবু, ওখানে কি খুঁজছেন? খুঁজছি মহাকালের পদচিহ্ন সুকুমার বাবু। মানুষ অপরাধ করে পালিয়ে যেতে পারে, কিন্তু তার উপস্থিতির চিহ্নগুলো ধুলোর ওপর কোথাও না কোথাও একটা ছাপ রেখে যায়। আর আমি সেই ছাপটাই একবার মিলিয়ে দেখে নিচ্ছি। আচ্ছা, ডক্টর ব্যানার্জি কোথায়? তিনি তো ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্য ও ঘরে গিয়েছিলেন। আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। ইন্সপেক্টর ওয়াটসন, ওনাকে একটু দেখে দেবেন দয়া করে, খুব উপকার হয়। মৃত্যুর সময় বিমলেন্দুবাবুর শারীরিক অবস্থা নিয়ে ওনার অভিজ্ঞ মতামতটা আমার একটু প্রয়োজন। ঠিক সেই সময় করিডোর দিয়ে ডক্টর ব্যানার্জি ঢুকলেন। তার চোখে চশমা, হাতে ডাক্তারি ব্যাগ, বেশ গম্ভীর মানুষ। ভদ্রলোকের বয়স প্রায় 50 ছুঁই ছুঁই, মাথা জোড়া টাক, কিন্তু কানের আশেপাশে অল্প স্বল্প খাটো সাদা চুল। ভদ্রলোকের হাইট আশা করি 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না। বোঝা যায় ইনি ডেড বডির সমস্ত ব্যাপারটা তদারকি করছেন। তিনি ব্যোমকেশকে দেখে একটু অবাক হয়ে বললেন, আমি তো সার্টিফিকেট দিয়ে দিয়েছি। বিমলেন্দু বাবুর হার্ট ফেলিয়ার হয়েছে। বার্ধক্য আর অতিরিক্ত দুশ্চিন্তাই এর কারণ। তবে আপনাদের তদন্ত করার ব্যাপারটা ঠিক বুঝলাম না। আর আমায় আবার ডেকে পাঠালেন, এটার কি কোনো
বিশেষ কারণ আছে? আমি কিন্তু আমার পরীক্ষার ফল জানিয়েই দিয়েছি। মৃতদেহ যখন আমি প্রথম দেখি তখন শারীরিক কোনো আঘাত বা ধস্তাধস্তির চিহ্ন তো ছিল না। সুতরাং সাধারণ হার্ট ফেলিয়ার ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই বলেই আমি মনে করি। কথাটা শোনা মাত্রই ব্যোমকেশ খানিকটা হাসল, তারপরে শান্ত কণ্ঠে বলল, হার্ট ফেলিয়ার তো বটেই ডাক্তারবাবু, হৃৎপিণ্ড থেমে গেলেই তো মানুষ মরে, কিন্তু সেই থেমে যাওয়ার কারণটা কি? আচ্ছা, একটা কথা বলুন তো, বিমলেন্দু বাবুর গলার নিচের সেই নীল বিন্দুটা কি বয়সের চিহ্ন? ওটা কি আগে আপনার চোখে পড়েনি ডাক্তারবাবু? ব্যোমকেশের কথা মতো ডেড বডির গলায় নীল চিহ্নটি দেখে ডক্টর ব্যানার্জি একটু থতমত খেলেন। তারপর হালকা ঘাবড়ে গিয়ে বললেন, ওটা ওটা হয়তো কোনো মশা বা পোকার কামড়। এই পুরনো বাড়িতে পোকার উপদ্রব বেশি। আর তাছাড়া একজন মানুষের মৃত্যুর পর শরীরে এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নীলচে ছোপ পড়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আপনারা ওটা নিয়ে কেন এত মাথা কামাচ্ছেন? ভায়া এবার গ্রামোফোনটার পেছনের দিকে সেই জানলার ছোট গর্তটার কাছে গেল। গর্তটা বাইরের বাগানের দিকে মুখ করা। বাইরে তখনও বেশ অন্ধকার। সে পকেট থেকে একটা টর্চ বের করে বাইরে আলো ফেলল। বাগানের সেই অংশে কাদার উপর কিছু অস্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে, যা বৃষ্টির জলে প্রায় ধুয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, জানলার বাইরে একটা লম্বা বাঁশের কঞ্চি পড়েছিল। ভায়া ফিরে এসে মেঝের সেই বন্দে মাতারাম লেখা চিরকুটটা আবার হাতে নিল। সে কাগজটা নাকের কাছে নিয়ে শুঁকল, তারপর আমার দিকে এগিয়ে দিয়ে বলল, অজিত, তুমিও একবার শুঁকে দেখো তো। আমি কাগজটা নাকে নিতেই এক বিচিত্র কড়া গন্ধ পেলাম। এটা কালির গন্ধ হতেই পারে না, যেন পচা কোনো লতাপাতার গন্ধ। আমি লেখক মানুষ, তাই কালি এবং কাগজের গন্ধ বেশ ভালো মতোই চিনি। এটা একদম আলাদা। সাধারণ কালির গন্ধে এমন কোনো অপরিচিত মিশ্রণের আভাস পাওয়া যায়, তাই প্রথম দেখলাম। এই কালিটা সাধারণ দোয়াতের কালি নয়। আমার বিশ্বাস এটা এক ধরনের বুনো ফল আর বিষের মিশ্রণ। আর এই বিষ প্রয়োগ করেই খুন করা হয়েছে সুকুমার বাবুর পিতাকে। আপনারা এতক্ষণ যে গলার কাছের পিনের গর্তটা দেখছিলেন, সেই স্থান দিয়েই বিষ প্রবেশ করেছে ওনার শরীরের ভিতর। সুকুমার বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি কাল রাতে গ্রামোফোনের সুর শুনেছিলেন? আপনি বললেন আপনার পিতা রোজ রাতে সেটা শুনতেন, তবে কাল সেটা কতক্ষণ বেজেছিল একটু বলতে পারবেন? সুরের মাঝখানে কোনো যান্ত্রিক গোলযোগ বা সূচ খসে যাওয়ার মতো অদ্ভুত কোনো আওয়াজ কি আপনার কানে এসেছিল? মিনিট 10 মতন। তারপর হঠাৎই গানটা বন্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম বাবার রেকর্ড শেষ হয়ে গেছে আর তারপর তিনি শুয়ে পড়েছেন। তবে ব্যোমকেশবাবু, সূচ খসার মতন কোনো একটা শব্দ পাইনি আমি। ব্যোমকেশ এবার হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে গ্রামোফোনটা আবার চালিয়ে দিল। বেটোভেনের সেই বিষণ্ণ সুর ঘরের নিস্তব্ধতাকে চিরে বেজে উঠল। সবাই মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে শুনছে। কিন্তু সুরটা যখন ঠিক মাঝপথে এলো, ব্যোমকেশ রেকর্ডারটা থামিয়ে দিল। সে রেকর্ডের এক জায়গায় একটা সুই দিয়ে করা ফুটো আবিষ্কার করল। অজিত, এবার রহস্যের জট হালকা হালকা করে খুলছে আমার বিশ্বাস। একদিকে বইয়ে ঘেরা বদ্ধ ঘর, অন্যদিকে গ্রামোফোনের রেকর্ড আর বিষাক্ত নীল বিন্দু। আর এই জাপানি সিগারেট, ওটা কেবল আমাদের দৃষ্টি ঘোরানোর জন্য সাজানো একটা নাটক। বিমলেন্দুবাবু জাপানিদের সাহায্য করতেন বলে প্রচার করা হয়েছিল, যাতে খুনের দায় বিপ্লবীদের ওপর পড়ে। আর ইংরেজ সরকার তাদের দোষী সাব্যস্ত করে নির্দ্বিধায় হত্যা করতে পারে, তাই তো? ইন্সপেক্টর ওয়াটসন রেগে গিয়ে বললেন, আপনি কি বলতে চান অনিমেষ নির্দোষ? আর আমরা সাজানো নাটক করছি? আপনি আপনার এইসব সাজানো স্টোরি প্রমাণ করতে পারবেন তো? জাপানি লাইটার আর বিপ্লবীদের নাম লেখা চিরকুট কি তবে আকাশ থেকে পড়েছিল? এই সমস্ত যুক্তিতে পুলিশ চলে না মিস্টার বক্সি। অনিমেষ নির্দোষ কিনা তা সময় বলবে।
তবে অনিমেষবাবু যদি খুন করতেন তবে তিনি তার নিজের বিপ্লবী দলের চিরকুট এখানে ফেলে যেতেন না। এটা এমন কারো কাজ যে চায় ব্রিটিশ পুলিশ এই বাড়ি আর বিপ্লবী দলকে ধ্বংস করে দিক। খুনির প্রধান উদ্দেশ্য বিমলেন্দু বাবুকে মারা তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় উদ্দেশ্য ছিল ওই বিপ্লবী সংগঠনকে এই খুনের জালে ফাঁসিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া। রহস্যের মোড় এখন হঠাৎ করেই অন্যদিকে ঘুরতে শুরু করেছে। এমন সময় ব্যোমকেশ হঠাৎ সুকুমারের দিকে তাকালো। সুকুমার ঘামছে। হঠাৎই শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন। সে ওনার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, সুকুমার বাবু, কাল রাতে আপনি আপনার ঘরে একা ছিলেন তো, নাকি কেউ আপনার সাথে দেখা করতে এসেছিল? সত্যি কথা বলুন তো। ব্যোমকেশ হাসল, তবে সে হাসি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। ভায়া, আজ রাতটা আমাদের এই বাড়িতেই কাটাতে হবে, কারণ খুনি এখনো আড়ালেই লুকিয়ে আছে। সে ভাবছে সে পার পেয়ে গেছে, কিন্তু সে জানে না যে গ্রামোফোনের ওই সূঁচটা কেবল গান শোনায় না, সে মৃত্যুর হুলও ফোটায়। ওয়াটসন সাহেব, ঘাতক ঘরের ভেতরে থাক বা বাইরে, সত্যের সামনে তার মুখোশ খুঁজতে আর বেশি দেরি নেই। আমরা কথা বলছি এমন সময় হঠাৎ আকাশে মেঘ ডাকার শব্দ শুনতে পেলাম। এই ব্ল্যাকআউটের অন্ধকারে মল্লিক কুঠি যেন এক বিশাল কফিনে পরিণত হয়েছে। ব্যোমকেশের চোখে তখন এক অন্যরকম জ্যোতি। সে বুঝে ফেলেছে লোহার কড়া দিয়ে ঘেরা এই ঘরের ভেতরে খুনি ঢোকেনি। খুনি বিষ পাঠিয়েছিল এক অদৃশ্য বাহকের মাধ্যমে। আমরা আজ রাতটা মল্লিক বাড়িতে কাটাবো সেটা আগে থেকেই ঠিক হয়েছিল। ব্যোমকেশ অবশ্য বলছে এই বাড়িতে থাকলে হয়তো নতুন কোনো সূত্র বা নতুন কোনো দরজা খুলে যেতে পারে এই কেসে। আমার তো একটা কথাই মাথায় ঢুকছে না, অনিমেষবাবু যখন খুনটা করেনি তবে খুনটা করলো কে? লাইব্রেরি ঘরের জানলার ফাঁকে দিয়ে কেই বা লাঠি নিয়ে এই বাড়িতে প্রবেশ করেছিল? সেই লোকের কি পায়ের চিহ্ন কাদার মধ্যে পাওয়া গেছে? আর আগের দিন রাতে কেই বা দেখা করতে এসেছিল সুকুমার বাবুর সাথে? অপরদিকে আরও একটি সন্দেহ মাথায় ঘুরছে। সেটা হলো ইন্সপেক্টর ওয়াটসন কিন্তু নিজের পদোন্নতির জন্য এই খুনের ঘটনাটি ব্যবহার করে ব্রিটিশ সরকারের নজর কাটতে চাইছেন। যদি কোনোভাবে প্রমাণ করা যায় অনিমেষবাবুই খুনি এবং তাদের বিপ্লবী সংগঠন এই খুনের সাথে যুক্ত, তবে বিপ্লবী দলদের দেখলেই গুলি করার হুকুম হাজির করা হবে। এইসব ভাবতে ভাবতে আমার মাথাটা কেমন যেন গোলমাল পেকে যাচ্ছিল। ভাই অবশ্য নিজের মতো ঘরে পায়চারি করছিল। সে হয়তো এখনো ওই নীল ছোট্ট ছিদ্রটার কথা চিন্তা করছে যেটা ডেড বডির গলায় পাওয়া গিয়েছিল। আমার বন্ধুটি এখন খালি একটা করে সিগারেট খাচ্ছে আর চিন্তিত মুখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। রাত তখন 12টার কাছাকাছি। কেন জানি না আমার ঘুম আসছে না। ব্ল্যাকআউটের অন্ধকারে কলকাতা শহর যেন এক জমাট বাঁধা কালির দোয়াতে পরিণত হয়েছে। এই কলকাতা শহর মায়ায় ভরা এবং নির্জন। মল্লিক কুঠির দোতলার লম্বা বারান্দায় আমাদের ঘরের পাশে মাঝে মাঝেই ব্রিটিশ পুলিশের বুটের খটখট শব্দ শোনা যাচ্ছে। আমি এইটুখানি আন্দাজ করতে পারলাম ব্রিটিশ পুলিশ আমাদের উপরেও নজর রাখছে। আমি এইসব চিন্তা করছি এমন সময় ব্যোমকেশ মুখ খুলল। কি ভায়া, এত কি চিন্তা করছো? সন্ধ্যের পর থেকে তুমি যে মৌনব্রত অবলম্বন করেছো, মাঝে মাঝে তো আমারই সন্দেহ হচ্ছে আমার চাকরিটা এবার তুমিই নেবে নাকি। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, সত্য অন্বেষণ শুরু করবে নাকি? তুমি যতই বলো এইসব কথা, কিন্তু তাতে তো আর মনের ধোঁয়াশা দূর হয় না। তুমি সবটা জানবে আর রহস্যের জট সবকিছু খুলে ফেললেও আমায় কিছু বলবে না। এটা তো বড় অন্যায় হে তোমার। কে বলেছে রহস্যের জট খুলে ফেলেছি? আমি এখন খালি অপেক্ষা করছি কখন আমার হাতে নতুন একটা সূত্র আসবে। আসলে এমনিতে যা দেখার আমি দেখেই নিয়েছি, আর তার পরিণতি কি সেটাও বুঝতে পারছি। এখন শুধু সময়ের অপেক্ষা। আমার অনুমানগুলো সঠিক হলেই ব্যাস। তবে আর চিন্তা করে লাভ নেই, এখনকার মতো শুয়ে পড়ো, কাল ওইসব নিয়ে চিন্তা করা যাবে ক্ষণ। বিমলেন্দু মল্লিকের মৃতদেহ পুলিশ বিভাগ পোস্টমর্টেমে পাঠিয়েছে। তবে ওই লাইব্রেরি ঘরটা সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে, কারণ ইন্সপেক্টর ওয়াটসন চান না ভোরের আগে কোনো প্রমাণ সরানো হোক। ব্যোমকেশের কথা অনুযায়ী
অনিমেষবাবুকে গ্রেফতার করা হয়নি, কারণ অবশ্য যথোপযুক্ত প্রমাণের অভাবে। তবে অনিমেষ মল্লিককে পাশের একটা ঘরে কড়া পাহারায় রাখা হয়েছে। ব্রিটিশ পুলিশ খোদ সবসময় সেই দরজার বাইরে পাহারা দিচ্ছে। সেখান দিয়ে একটা পতঙ্গ অবধি গলার অবকাশ নেই। এক কথায় বলা যায় ভদ্রলোক এখন গৃহবন্দী। রাতে আর তেমন কিছু ঘটেনি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় সকাল 8টার কাছাকাছি। ব্যোমকেশ অবশ্য আগে উঠে গিয়ে বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখেছে। আমি সকাল সকাল স্নান সেরে নিয়ে যখন মল্লিক বাড়ির বাইরের বারান্দায় এসে বসলাম তখন প্রায় সকাল 9টার কাছাকাছি। ব্যোমকেশও এসে বসেছে সেইখানে। কি হে, সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো বাড়ি ঘুরে দেখার কি কোনো ফল হলো? হয়েছে মানে? আলবাত হয়েছে ভায়া। এই বাড়িতে বিমলেন্দু বাবুর বিধবা বোন অর্থাৎ সুকুমার বাবুর পিসিমার সাথে আলাপ জমিয়ে এলাম। ভদ্রমহিলা নাকি এমনিতেই বাড়ি দিয়ে বের হন না, বাইরের লোকের সামনে তো আরই না। আর শুনলাম সুকুমার বাবুর সাথে ওনার তেমন একটা বনিবনা নেই, তাই ওনার মুখে একবারও পিসিমার নাম উচ্চারণ করতে দেখলাম না। আচ্ছা, ডাক্তারবাবু তো এই বাড়িতেই থাকতেন, তিনি কি কোনোভাবে এই খুনের সাথে জড়িত? সেটা আমিও ভেবে দেখেছি। ভদ্রলোক কিন্তু আমাদের প্রথমবার খুনের ব্যাপারটা সাধারণ মৃত্যু বলে চালিয়ে দিতে চাইছিলেন। আর ওই সূক্ষ্ম নীল রঙের দাগটা যে মশা বা পোকার কামড়ানোর দাগ নয়, সেটা একজন ডাক্তারের চোখে প্রথমে ধরা পড়ার কথা, কিন্তু সেটা এড়িয়ে যান। সুতরাং ওনাকেও সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া চলে না। আর যদি ধরো কোনো বহিঃশত্রু এসে ওনাকে হত্যা করে চলে যায় পুরনো কোনো আক্রোশের জন্য, সেটাও তো হতে পারে। আর আমরা কিন্তু অজানা একটা পায়ের ছাপ কাঁদার উপরে দেখেছি। আমার কথা শুনে ব্যোমকেশের মুখে কোনো কথা নেই, কেবল তার কপালে ভাঁজগুলো বলে দিচ্ছে যে চিন্তার জাল কোথাও একটা ধাক্কা খেয়েছে। সে কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকার পরে হঠাৎ চমকে উঠে বলল, অজিত, তুমি কি কিছু লক্ষ্য করেছ? বিমলেন্দুবাবু যখন মারা যান তখন তার হাতে একটা ফাউন্টেন পেন ছিল, কিন্তু লক্ষ্য করো টেবিলের ওপর কোনো কাগজ নেই যাতে তিনি কিছু লিখেছিলেন। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই বাড়ির পেছনের বাগান থেকে একটা তীক্ষ্ণ শীষ দেওয়ার শব্দ ভেসে এলো। শব্দটা একবার হয়েই থেমে গেল। পাশের জানলার পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম একটা অবয়ব দেওয়াল টপকে বাগানে নামল। এমন সময় হঠাৎ ইন্সপেক্টর ওয়াটসন চিৎকার করে উঠলেন, Who goes there? Stop! Stop! I said stop! কে কোথায় আছিস? ওকে ধর, পালিয়ে যেন যেতে না পারে। আমরাও অতি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলাম। এরই মধ্যে পুলিশের লোক তন্ন তন্ন করে বাড়ির নিচের বাগানের আশেপাশে লোকটিকে খোঁজা শুরু করেছে। এ তো দিনে দুপুরে বাড়িতে হানা। ব্যাপারটা বড়ই অদ্ভুত মনে হলো আমার। ব্যোমকেশকে যেন একটুও চিন্তিত দেখলাম না। সে যেন আগে থেকেই আন্দাজ করেছিল এমন একটা কিছু হতে পারে। সে খালি দেখলাম ছুটে গেল বাড়ির পেছনের দিকে। আমি জানি সেই দিকের বাগানের দিকে একটা দরজা আছে, সেই দরজা দিয়েও সহজে বাড়িতে প্রবেশ করা যায়। তবে এমন সময় এমন একটা ঘটনা ঘটে গেল যার জন্য আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এমন ভয়ানক ব্যাপার যে ঘটতে পারে সেটা চিন্তা করলেও আমার গায়ের রোম খাড়া হয়ে ওঠে। আমরা নিচে বাগানে তখন দাঁড়িয়ে আছি। ঠিক সেই সময় ওপরতলার কোনো একটা ঘর থেকে এক নারী মূর্তির বিকট আর্তনাদ শোনা গেল। আমরা দৌড়ে উপরে উঠলাম। অবিনাশবাবুর ঘরের সামনে গিয়ে দেখি বিমলেন্দুবাবুর বিধবা বোন মানে সুকুমারবাবুর পিসিমা মেঝেতে মূর্ছিত হয়ে পড়ে আছেন। আর তিনি কোনো একটা কিছু দেখে যে দিনে দুপুরে ভয় পেয়েছেন সেটা আর বলে দিতে হয় না। ব্যোমকেশ দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মাটিতে বসে পড়ল। তারপর ওনার নাড়ি পরীক্ষা করল। নাকের কাছে হাত নিয়ে গিয়ে খানিকটা আশ্বস্ত হয়ে আমাদের উদ্দেশ্যে বলল, কেউ একটু জল দিন, ওনার কিচ্ছু হয়নি, উনি খালি জ্ঞান হারিয়েছেন, জলের ছিটে দিলেই জ্ঞান ফিরবে। যেমন বলা তেমন কাজ। আমার পাশের টেবিলে কাঁসার গ্লাসে একটা জল রাখা ছিল। আমি তৎক্ষণাৎ সেটা ব্যোমকেশের দিকে এগিয়ে দিলাম। সে খানিকটা জল মহিলার চোখে মুখে ছিটিয়ে দিতেই ভদ্রমহিলার দেহে যেন প্রাণ ফিরে এলো। তিনি হালকাভাবে মাথায় হাত বুলিয়ে উঠে বসলেন। তারপর দুর্বল কণ্ঠে অস্ফুট স্বরে বললেন, বিমল বিমল ফিরে এসেছে। আমি ওকে করিডোরে হাঁটতে দেখেছি। ওর পরনে সেই সাদা পাঞ্জাবি, কিন্তু ওর মুখ নেই। আমি নিজের চোখে দেখেছি। ও দরজার ওপাশে দাঁড়িয়ে আমাকে ডাকছিল, সেই পুরনো কণ্ঠস্বর, কিন্তু মুখটা যেন
কুয়াশায় ঢাকা। পিসিমার কথা শোনা মাত্রই পুরো বাড়িতে এক হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভদ্রমহিলার ভুল বকার অভ্যেস আছে নাকি? দেখে তো আন্দাজ করা যায় ওনার বয়স 45-এর বেশি নয়। তবে তিনি কি দেখে এতটা ঘাবড়ে গেলেন? ওয়াটসন সাহেব গজগজ করতে লাগলেন। ননসেন্স, জাস্ট ননসেন্স। ঘোস্ট ডোন্ট এক্সিস্ট। তোমাদের নেটিভ ইন্ডিয়ানদের সব সময় ওসব জিনিসের ভয় থাকে। তোমরা এই জন্যই অশিক্ষিত থেকে গেলে। আমরা ইংরেজরা এসে তোমাদের শিক্ষিত করিয়াছি, শিক্ষা দিয়েছি। ইউ ব্লাডি ফুল ওল্ড ওমেন। পরের কথাগুলো শোনা মাত্রই ব্যোমকেশের মুখ রাগে লাল হয়ে উঠল, কিন্তু সেটা সে বাইরে প্রকাশ করল না। কেউই নিজের দেশকে নিয়ে এমন শুনলে শান্ত থাকতে পারে? তবে একটা জিনিস দেখে আমার বেশ হাসি পেল। ওয়াটসন সাহেব ওইসবকে বুতুরকি বলে নিজের হাতে থাকা রিভলভারটার বাঁটের ওপর ওনার নিজের আঙুলগুলো কাঁপছিল। তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, ভায়া পিসিমাকে সাহায্য করার বদলে করিডোরের কার্পেটটা খুঁটিয়ে দেখতে লাগলো। সেখানে কোনো দাগ নেই। আসলে কোনো লোক যদি ঘরে প্রবেশ করে তার পায়ে কাঁদার দাগ থাকবেই এবং তা কার্পেটের ওপর পড়বেই। তবে কে এসেছিল এমন চোরের মতো ঘাপটি মেরেই বাড়িতে? কি রহস্য লুকিয়ে আছে এই বাড়ির গভীরে? কিন্তু আমি খেয়াল করলাম একটা অদ্ভুত গন্ধ ভুরভুর করছে এই পিসিমার ঘরে। এই গন্ধটা আমার বেশ চেনা। এটা কর্পূর আর চন্দনের মিশ্রণের গন্ধ। আমরা তখন নিচে নামছি সিঁড়ি দিয়ে, কিন্তু তখনই ব্যোমকেশের চোখ আটকে গেল বিমলেন্দু বাবুর পাঠাগারের দরজার দিকে। কি এমন দেখলো সে যার জন্য তাকে থামতে হলো? আমিও ভালো করে দেখতেই হঠাৎ বিমলেন্দু বাবুর পাঠাগারের দরজার গোড়ায় একটা ছোট নীল রঙের কাঁচের টুকরো দেখতে পেলাম। টুকরোটা হাতে নিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধু আমার দিকে তাকিয়ে বলল, অজিত, রহস্যের নতুন মোড় দেখা গেছে। এক নতুন অভিনেতা মনে হচ্ছে মঞ্চে ঢুকে পড়েছে। এই কাঁচের টুকরোটা কোনো ল্যাবরেটরি টেস্ট টিউবের অংশ। যে সূক্ষ্ম নীল বিন্দুটি আমরা লাশের গলায় দেখেছিলাম, তার সাথে এই কাঁচের রঙের মিল কি নিতান্তই কাকতালীয় অজিত? আমার তো মনে হয় না। আমি ইন্সপেক্টর ওয়াটসন এবং আরও কয়েকজন পুলিশের লোক ব্যাপারটা ভালো করে শুনছি। ঠিক এই সময় বাগানে পাহারারত এক কনস্টেবল হন্তদন্ত হয়ে উপরে এলো। তার চোখে মুখে এক অদ্ভুত ভয় এবং আতঙ্ক। সে আতঙ্ক ভরা কণ্ঠে বলল, সাহেব, সাহেব, ডক্টর ব্যানার্জি বাগানের কুয়োর পাশে মরে পড়ে আছেন। আমরা সবাই বাগানে ছুটে গেলাম। ডক্টর ব্যানার্জি, যিনি কালই ডেথ সার্টিফিকেট লিখছিলেন বিমলেন্দু বাবুর, তার শরীরে এখন প্রাণ নেই। আমরা ভালো করে লক্ষ্য করে দেখলাম তার গলার চারিদিকে একটা সরু তার পেঁচানো, সম্ভবত কোনো সেতার বা হারমোনিয়ামের তার। কিন্তু সবথেকে রহস্যময় ব্যাপার হলো তার পকেটে পাওয়া গেল একটা ছোট চিরকুট, যাতে জাপানি ভাষায় কিছু লেখা এবং তার নিচে বিমলেন্দু মল্লিকের ব্যক্তিগত শিলমোহর। তবে ভদ্রলোকের কাছে একটা ডাক্তারি ব্যাগ সবসময় থাকত। ব্যোমকেশ ডক্টর ব্যানার্জির ব্যাগটা টেনে নিল। ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো এক সেট জাল চাবি এবং একটা খাম। খামটা খুলতেই দেখা গেল সেটা ভারত ছাড়ো আন্দোলনের এক গোপন ইশতেহার, যা সম্ভবত বিমলেন্দু বাবুর পাঠাগার থেকে চুরি করা হয়েছে। জিনিসটা দেখে আমাদের মনে অদ্ভুত এক সন্দেহের উদ্রেক হলো। তবে ব্যোমকেশের মুখে মৃদু হাসি। এমন সময় ওয়াটসন সাহেব হুঙ্কার দিলেন, আমি জানতাম এই ডাক্তারও এক বিপ্লবী ছিল। সে গোপনে বিপ্লবী দলের সাথে যুক্ত ছিল। হাবিলদার, অনিমেষ মল্লিক নিশ্চয়ই এখান থেকে পালিয়েছে। তাড়াতাড়ি ওর ঘরে গিয়ে দেখো, কুইক। ব্যোমকেশ শান্ত গলায় বলল, অনিমেষবাবু পালাননি ইন্সপেক্টর, তিনি তার ঘরেই আছেন। কিন্তু এই দ্বিতীয় খুনটি প্রমাণ করে দিল যে বিমলেন্দুবাবুর মৃত্যু কেবল রাজনৈতিক নয়, এর পেছনে এমন কোনো পারিবারিক গোপন নথি আছে তা ডক্টর ব্যানার্জি জানতেন, আর সেই জানাই তার কাল হলো। ডাক্তার সাহেব হয়তো ভেবেছিলেন সত্য আড়াল করে ব্যক্তিগত ফায়দা তোলা যাবে, কিন্তু তিনি জানতেন না যে ঘাতক তার চেয়েও কয়েক ধাপ এগিয়ে। ভায়া এবার এই বাগানে পড়ে থাকা বাঁশের কঞ্চিটার কাছে গেল।
সে দেখল কঞ্চিটার ডগায় একটা সরু সুতো বাঁধা, যা সোজা পাঠাগারের জানলার সেই ছোট ছিদ্রটির দিকে চলে গেছে। সে বিড়বিড় করে বলল, সুতো, গ্রামোফোন আর এক অজ্ঞাত লোক। আমরা একটা ভয়ঙ্কর মাকড়সার জালে জড়িয়ে পড়েছি। মল্লিক বাড়ির এমন অবস্থার সুযোগ নিয়ে কেউ হয়তো কিছু একটা বড় ফন্দি আছে, আর এই সত্যান্বেষী থাকতে সেই সত্য আমি অনুসন্ধান করেই ছাড়ব। ব্যোমকেশ হঠাৎ সুকুমার বাবুর দিকে ফিরল। সুকুমার বাবু তখন পাথরের মতো দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। সুকুমার বাবু, আপনার বাবার সেই গোপন লকারটির চাবি কোথায়, যা তিনি সবসময় নিজের পৈতেই বেঁধে রাখতেন? বিমলেন্দু বাবুর মৃতদেহের গলায় তো সেই পৈতে নেই। তুমি কি করে জানলে যে বিমলেন্দু বাবু পইতে পড়তেন? খুব সহজ। আগের দিন রাতে যখন সুকুমার বাবু আমাদের বাড়িতে ভিজে গায়ে প্রবেশ করেন, তখন ওনার শরীরে আমি পৈতে দেখেছিলাম। অপরদিকে অনিমেষবাবুও কিন্তু পৈতে পড়েন, তা আমি দেখেছি। আর ছেলেদের পৈতে থাকলে বাবার অবশ্যই সেটা থাকবে, এটা সবাই জানে। কিন্তু আমরা লাশ উদ্ধার করতে এসে সেটা দেখতে পাইনি। তখনই আমার মনে সেটার খটকা জাগে। আর অনিমেষবাবুকে সকালে যেটা করে জেনেছি, ওনার বাবা নাকি পৈতের মধ্যে একটা গুপ্ত লকারের চাবি রাখতেন। কথাটা শোনা মাত্রই সুকুমার বাবু আঁতকে উঠলেন। তিনি জানতেন না যে তার বাবার পৈতে আর চাবি নিখোঁজ। মল্লিক বাড়ির সেই থমথমে দ্বিতীয় একটি অপমৃত্যু এবং একটি অজ্ঞাত লোকের উপস্থিতি পুরো তদন্তকে এক নারকীয় মোড় এনে দিয়েছে। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কি পারবে এই অদ্ভুত রহস্যের সমাধান করতে? পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখনও প্রায় ভোর 6:30টার কাছাকাছি। ব্যোমকেশকে কিন্তু ঘরে দেখলাম না। পরে জেনেছিলাম সে ভোর ভোর উঠে একটু বেরিয়ে গেছে কিছু অজানা তথ্য উদ্ধার করতে। তবে সেটা কি তা আমি জানি না। সকাল সকাল চা খেতে খেতে আমি মনে মনে ভাবছি, এই যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষের এমন অবস্থা, আর অন্যদিকে এই বাড়ির রহস্য, সব মিলে এক অদ্ভুত পরিস্থিতি। আমি খানিকক্ষণ এই বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখলাম, কাল রাতের অজ্ঞাত পরিচয় আততায়ীর কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। আর কুয়োর পার বরাবর যেখানে ডাক্তারবাবুর মৃতদেহটা পড়েছিল, সেখানে দেখলাম এখন সাদা রঙের দাগ করে চারপাশটা ঘিরে দেওয়া হয়েছে। আসলে কেউ খুন হলে এবং পুলিশের তদন্ত চলাকালীন এই সাদা রঙের আইডেন্টিটি মার্কটা করা হয়। এখানে কারো প্রবেশ নিষেধ। তবে বেলা যখন প্রায় 10টার কাছাকাছি, ব্যোমকেশ তখন ফিরল। তার মুখে তখন খেলা করছে যুদ্ধ জয়ের হাসি। আমি বুঝলাম তার তদন্ত হয়তো মোটামুটি শেষ, তাই সে এতটা খুশি। সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করতেই আমি জিজ্ঞেস করলাম, কি হে ভায়া, কোথায় বেরিয়েছিলে? রহস্যের কি কিছু কিনারা হলো? হ্যাঁ, আপাতত বলা যায় রহস্যের সমাধান হয়ে গেছে। তবে অপরাধীরা সেটা স্বীকার করলে হয়। তবে আমার কাছে যথোপযুক্ত প্রমাণ আছে, সুতরাং পাখি আর খাঁচা ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তার মানে বলছো বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ। তুমি তো বেশ রসিকতা শিখেছ দেখছি। কার সাথে থাকি সেটা তো দেখতে হবে গো ভায়া। তোমায় একটা কথা বলি বন্ধু, এই কেসটা এতটা ঘোরালো আর এতটা রহস্যে ঘেরা, সেটা তোমায় বললে হয়তো বিশ্বাস করবে না। প্রথমে মনে হচ্ছিল যে অপরাধী হাতের মুঠোয়, কিন্তু সঠিক সময় আসতেই আমার চিন্তা অন্যদিকে মোড় নিতে শুরু করলো। আর এখন বুঝতে পারছি যে কেসটা বাইরে দিয়ে দেখতে যতটা সহজ মনে হচ্ছিল, ততটা সহজ নয়। এটা তার থেকেও বেশি ঘোরালো। তবে এখন মাথাটা পরিষ্কার, এবার খালি জাল ফেলে। রাখো তো তোমার এইসব হেয়ালি। তোমার এইসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যেসটা না কোনো দিনও যাবে না। সবটা আমায় বসে খুলে বলো তো দেখি। মনটা সমস্ত বিষয়টা জানার জন্য বেশ উদ্গ্রীব হয়ে আছে। ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো। আজই যবনিকার পতন ঘটবে। তোমার সমস্ত প্রশ্নের উত্তর একটু পরেই পাবে। আমি একটু আগেই সুকুমারকে বলে এসেছি বাড়ির সকলকে বসার ঘরে একত্রিত হতে। সেইখানেই সমস্ত প্রশ্নের উত্তর পাবে তুমি। আমি জানি ও এই কেসটা সমাধান করে ফেলেছে, তবে সেটা জানার জন্য আমি ব্যাকুল। এখনও ওই গল্পের হিরো, সমস্ত রহস্যের সমাধান ঘটবে আজই। এখন প্রায় বেলা 11:30টার কাছাকাছি।
মল্লিক কুঠির হল ঘরে এক অদ্ভুত বিচার সভা বসেছে। একদিকে বিধ্বস্ত সুকুমার বাবু, অন্যদিকে হাতকড়া অবস্থায় পড়ে আছেন শান্ত অনিমেষ। মাঝখানের সোফা দখল করে বসেছেন ক্রুদ্ধ ইন্সপেক্টর ওয়াটসন এবং এক কোণে বাড়ির সবথেকে বয়স্ক মানুষ সুকুমার বাবুর পিসিমা। ব্যোমকেশ তাদের মাঝখানে দাঁড়িয়ে, তার হাতে সেই রহস্যময় নীল কাঁচের টুকরো আর ডক্টর ব্যানার্জির ব্যাগ থেকে পাওয়া সেই একটা তার। আমিও জায়গা করে বসে পড়েছি সুকুমার বাবুর পাশে। তবে এই মুহূর্তে যে কে অপরাধী আর কে যে নিরপরাধ সেটা আমিও জানি না। এই বাড়ির সময় যে তিমিরে, আমিও সেই তিমিরেই। আমি দেখলাম ব্যোমকেশ নিজের পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো, তারপর একটা শুক টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, আপনাদের সকলকেই বলে দিতে হবে না আশা করি যে আমরা এখানে জড়ো হয়েছি একটা নয়, দুটো খুনের মীমাংসা করার জন্য। আর আমাদের মাঝে উপস্থিত অনিমেষ বাবুকে নিরপরাধ প্রমাণ করার জন্য। আমি আপনাদের যে যে কথাগুলো বলবো আপনারা দয়া করে সবটা মন দিয়ে শুনবেন এবং যে যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন। আপনাদের সহযোগিতা পেলে এই কেস খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর আমি আগেই বলছি, আমি একজন সত্যান্বেষী। সত্য অনুসন্ধান করাই আমার কাজ। আর সত্য অনুসন্ধান করতে গিয়ে আপনাদের বাড়ির কারোর দিকে আমি আঙুল তুলতে পারি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ইন্সপেক্টর ওয়াটসন তো আছেন, পরের কাজটা উনিই করবেন। এতক্ষণ ইন্সপেক্টর ওয়াটসন চুপচাপ বসেছিলেন। এবারে ওয়াটসন সাহেব গর্জে উঠলেন, পয়েন্টে আসুন মিস্টার বাগচি। ডক্টর ব্যানার্জিকে কে মারলো? হু কিল হিম? আর কে কালকের সেই অজ্ঞাত আততায়ী যে খুন করলো ডক্টরকে? অনিমেষে নিজের বাবার খুনি তা আমরা বুঝে গেছি, কিন্তু সেকেন্ড মার্ডারটা কে করলো? ইন্সপেক্টর ওয়াটসন, আপনি ভেবেছিলেন এক ঢিলে দুই পাখি মারবেন, তাই না? বিমলেন্দু বাবুর খুনি হিসেবে বিপ্লবীদের ধরবেন আর ব্রিটিশ সরকারের বাহবা নেবেন। কিন্তু আপনি এটা লক্ষ্য করেননি যে এই বাড়িতে অপরাধ কোনো আদর্শের জন্য হয়নি, হয়েছে এক জঘন্য বিশ্বাসঘাতকতার জন্য। এই সব কথার মানে কি? আপনি কি বলতে চাইছেন খুলে বলুন। সব বলছি। প্রথমেই আসি বিমলেন্দু বাবুর মৃত্যু রহস্যতে। লাইব্রেরি ঘরে খুন করা অসম্ভব বলে মনে হলেও খুনি আসলে জানলা দিয়েই বিষ পাঠিয়েছিল। ওই যে বাঁশের কঞ্চি আর সরু তারের কথা বলেছিলাম, খুনি জানলার সেই ছোট ছিদ্রটি দিয়ে একটি অত্যন্ত সরু নলের সাহায্যে বিমলেন্দু বাবুর গলায় একটি বরফ শলাকা নিক্ষেপ করেছিল। ওই বরফের তীরের ডগায় ছিল তীব্র সায়ানাইট। বরফটা শরীরের গরমে কয়েক মিনিটে গলে যায়, ফলে কোনো অস্ত্র খুঁজে পাওয়া যায়নি, কেবল সেই নীল বিন্দুটি রয়ে গিয়েছিল। সুতরাং আপনি অনিমেষ বাবুকে এই খুনের দোষী হিসেবে সাব্যস্ত করতে পারেন না। কিন্তু ওই গ্রামোফোন আর জাপানি সিগারেট, আমরা তো ওইগুলো লাইব্রেরি ঘর থেকে আবিষ্কার করেছিলাম। সেইগুলোর সন্দেহ তো এখনো ভেদ হলো না। গ্রামোফোন চালানো হয়েছিল খুনের মুহূর্তের কোনো শব্দ যাতে বাইরে না যায় তার জন্য। আর জাপানি সিগারেট ও বন্দে মাতারম চিরকুট ছিল সুপরিকল্পিত রেড হেরিং বা নজর ঘোরানোর চাল, যাতে সবাই মনে করে এটি বিপ্লবীদের কাজ। কিন্তু খুনি জানতেন না যে বিমলেন্দু বাবু নিজে তামাক সহ্য করতে পারতেন না, তাই ঘরে সিগারেটের ছাই থাকাটাই ছিল সব থেকে বড় ভুল। ব্যোমকেশ হঠাৎ সুকুমার বাবুর দিকে ফিরল। সুকুমার বাবুর মুখ ফ্যাকাশে। সে ওনার উদ্দেশ্যে প্রশ্ন করল, সুকুমার বাবু, আপনি কেবল ডাক্তারবাবুর হাতের পুতুল ছিলেন, তাই না? কিন্তু আপনি জানতেন না যে ডাক্তারবাবু আপনার বাবার খুনি নন। ডাক্তারবাবু কেবল প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, কারণ তিনি বাবার লকারের চাবি চুরি করেছিলেন। তবে আসল খুনি কে? হু ইজ দ্য মার্ডারার? ও তখন ধীর পায়ে পিসিমার দিকে এগিয়ে গেল। পিসিমা থরথর করে কাঁপছিলেন। ব্যোমকেশ তার হাতের দিকে আঙুল নির্দেশ করল, পিসিমা,
আপনার হাতের ওই কর্পূরের গন্ধ এখনো যায়নি কিন্তু। বিমলেন্দু বাবুর পৈতে আর চাবি কি আপনার ওই সাদা থান কাপড়ের কোঁচড়ে লুকানো আছে? আপনি কিন্তু অনেকবার জিনিসটা লুকানোর চেষ্টা করেছেন, আমি বুঝতে পেরেছি। এবার তো সত্যিটা বেরিয়ে আসার সময় উপস্থিত। ওর কথায় আমরা সবাই স্তম্ভিত। আসলে আমরা আন্দাজ করতে পারিনি ভদ্রমহিলা এই ব্যাপারে জড়িয়ে থাকতে পারেন কিনা। ব্যাপারটা বড়ই অদ্ভুত মনে হলো আমার কাছে। পিসিমা চিৎকার করে উঠলেন, মিথ্যে! আমি তো বিমলেন্দুর ভূত নিজের চোখে দেখেছি। তোমরা এত অবিশ্বাস করছো কেন বাবা? আমার বিশ্বাস সেই হয়তো মেরেছে ডাক্তারকে। ভূত? আপনি জানেন পিসিমা, এই ভূত টুত কিচ্ছু হয় না। আর যে ভূতের কথা আপনি বলছেন সেটি তো আপনি সেজেছিলেন পিসিমা। মুখে চন্দনের প্রলেপ দিয়ে সাদা কাপড়ে অন্ধকারে যখন আপনি বারান্দায় হাঁটছিলেন, তখন সেই ভূতের ধারণা সবার মনে বদ্ধমূল করার জন্য আপনিই তা সাজেন। আমার কাছে যথোপযুক্ত প্রমাণ আছে কিন্তু পিসিমা। আর আপনিই ডাক্তার ব্যানার্জিকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিলেন বিমলেন্দু বাবুর গোপন উইলটি দেওয়ার টোপ দিয়ে। তারপর পেছন থেকে ওই সেতারের তার দিয়ে ওনাকে শ্বাসরোধ করে মারলেন। ডাক্তারবাবুকে তো উনি হত্যা করেছেন সেটা না হয় আমরা বুঝতে পারলাম, কিন্তু পিসিমা কেন নিজের দাদাকে মারবেন? কারণ উত্তরাধিকার। বিমলেন্দু বাবু তাঁর যাবতীয় সম্পত্তি ট্রাস্টকে দিয়ে যাচ্ছিলেন, যেখানে পিসিমার নিজের সন্তানের জন্য কিচ্ছু ছিল না। আর এই ট্রাস্ট কিন্তু দেশের জন্য কাজ করে, আর এই টাকা এবং সম্পত্তি সরাসরি সাহায্য করত বিপ্লবী দলকে। পিসিমা চেয়েছিলেন সেই উইল বদলাতে, কিন্তু তিনি জানতেন সুকুমারকে নিয়ন্ত্রণ করা সহজ, কিন্তু অনিমেষ থাকলে তা সম্ভব নয়। তাই তিনি অনিমেষকে ফাঁসানোর জন্য জাপানি সিগারেট আর বিপ্লবীর স্লোগান ব্যবহার করেছিলেন। তিনি জানতেন পুলিশ অনিমেষকে ধরলে তাঁর পথ পরিষ্কার। পিসিমা এবারে ভেঙে পড়লেন। তার কাপড়ের ভেতর থেকে বেরিয়ে এলো সেই রক্তমাখা পইতে আর লকারের চাবি। তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বিমল কোনোদিন আমাদের কথা ভাবেনি, শুধু দেশ আর কাজ নিয়ে থাকতো। আমার ছেলের ভবিষ্যৎটাও অন্ধকার করে দিচ্ছিল। ইন্সপেক্টর ওয়াটসন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। যে মামলা তিনি বিপ্লবীদের ওপর চাপাতে চেয়েছিলেন তা শেষ পর্যন্ত এক পারিবারিক কলহ আর সম্পত্তির লোভে এসে ঠেকল। লোহার কপাট মানুষকে রক্ষা করতে পারে, কিন্তু মানুষের ভেতরের শয়তানটাকে আটকে রাখতে পারে না। অনিমেষবাবুকে মুক্তি দিন ইন্সপেক্টর। ওর লড়াই দেশের সাথে, আপনার সাথে, কিন্তু ওর বাবার রক্তের সাথে নয়। আমরা যখন মল্লিক কুঠির গেট দিয়ে বেরোচ্ছি তখন দেখলাম অনিমেষ মল্লিক ভোরের রোদে দাঁড়িয়ে আছেন। তিনি ব্যোমকেশের দিকে তাকিয়ে একবার মাথা নত করলেন। কোনো কথা হলো না, কেবল এক নীরব কৃতজ্ঞতা বিনিময় হলো। হ্যারিসন রোডের ট্যাক্সিতে উঠে ব্যোমকেশ বলল, অজিত, স্বাধীনতার লড়াই হয়তো সামনে, আর অনিমেষের মতো হাজারো হাজারো যুবক আমাদের দরকার। এই দেশের মাটির প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। একদিন এই মাটিতে সোনা ফলবে বন্ধু। আমরা সকলে স্বাধীন হব, আর কারো হুকুমে চলতে হবে না আমাদের। বিপ্লব এক আদর্শ, আর এই প্রতিটা বিপ্লবী আমাদের তরোয়াল। তাই মনে মনে একটাই ধ্বনি জপ করো, বন্দে মাতরম।